গ্যাসের আচরণ পার্ট 2 তে আমরা এবার প্রবেশ করছি, অর্থাৎ কিছু মোর প্রবলেম। ঠিক আছে, আশা করি কিছু ডিফারেন্ট প্রবলেমও আসবে। ক্লিয়ার? সো কোশ্চেন নাম্বার 15টা প্রশ্ন হয়েছিল, কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 এ দেখো কি বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 16তে বলা হয়েছে প্রতি ডিগ্রি পার মোল, পার ডিগ্রি পার মোল, পার ডিগ্রি মিন্স এখানে কেলভিন, টেম্পারেচার পার মোল, এককে আর এর মান, আর এর মান যখনই প্রকাশ করেছি, আর হোক জুল হোক, সেটা পার কেলভিন মানে পার ডিগ্রি পার মোলই করা হয়েছে। এবার এখানে চারটে ভ্যালু দিয়েছি ইন টার্মস অফ ক্যালোরি। তাহলে ক্যালোরি পার মোল পার কেলভিন এককে কত মান তোমরা জানো, আর এর মান 1.987, নিয়ারলি 2 ক্যালোরি পার মোল পার কেলভিন, অর্থাৎ আনসার উইল বি বি। বিটা হচ্ছে উত্তর। এবার কোশ্চেন নাম্বার 17, একটু ফাস্ট এগোতে হবে, বেশ কিছু প্রবলেম রয়েছে। ঠিক আছে, সেটাকে যদি শেষ করা যায়। কোশ্চেন নাম্বার 17 দেখুন, এসটিপি তে 273 মিলিলিটার গ্যাসের, তাহলে ফার্স্ট কন্ডিশন দিয়েছে এসটিপি তে 273 মিলিলিটার গ্যাসের 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 600 মিলিমিটার মার্কারি চাপে আয়তন হবে কত, সেটা জিজ্ঞেস করেছে, সেটা বার করতে হবে। তার মানে প্রথম কন্ডিশন যেটা দেওয়া রয়েছে, P1 ইজ ইকুয়াল টু এসটিপি বলেছে, এসটিপি মানে P1 হচ্ছে 760 মিলিমিটার মার্কারি, এখানে পারদ। ঠিক আছে, স্তম্ভের চাপ, টেম্পারেচার কত বলেছে, T1 ইকুয়াল টু 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন। তাহলে এটা হচ্ছে এসটিপির কন্ডিশন। সেখানে আয়তন কত বলেছে, V1 ইজ ইকুয়াল টু 273 মিলিলিটার। তাহলে এটা ফার্স্ট কন্ডিশন, প্রথম লাইনে ওইটুকুতেই রয়েছে। কোশ্চেন নাম্বার 17, এসটিপি তে 273 ml গ্যাস, তার মানে এসটিপি মানে হচ্ছে P1 760, T1 273 কেলভিন, এটা এসটিপির কন্ডিশন। আয়তন বলেছে 273 ml। এরপরে নেক্সট পেজে চলে যাও, তারপরে কি বলেছে, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তার মানে T2 বলেছে 27 ডিগ্রি সেলসিয়াস, এটাকে তো টেম্পারেচার কখনোই ডিগ্রি সেলসিয়াসে রাখতে পারবো না, কেলভিনে করতে হবে। ঠিক আছে না, আমরা কেলভিনের সব ইকুয়েশনস গুলো বার করেছি, লস গুলো যা যা বেরিয়েছে, যে ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো না কেন ইন টার্মস অফ কেলভিন, তার মানে 273 প্লাস 27 ইজ ইকুয়াল টু 300 কেলভিন। T2 বেরিয়ে গেল 600 মিলিমিটার মার্কারি চাপে, তাহলে P2 ইজ ইকুয়াল টু 600 মিলিমিটার। ঠিক আছে, আয়তন কত হবে, তাহলে V2 ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে দিস আর দ্য টু কন্ডিশনস। প্রথম কন্ডিশনে তিনটেই রয়েছে, সেকেন্ড কন্ডিশনে একটা বার করতে হবে। তাহলে এখানে কোনো প্রেসার, টেম্পারেচার, ভলিউম, চাপ, আয়তন এবং উষ্ণতার ভিতর কোনোটা ফিক্স করা হয়নি, অর্থাৎ বয়েল বা চার্লস আলাদা করে সূত্র অ্যাপ্লাই করা যাবে না। ঠিক আছে, এখানে তিনটেই দেওয়া রয়েছে, তিনটেই ভ্যারিয়েবল, অর্থাৎ কম্বাইন্ড যে সূত্র, একসঙ্গে যে বয়েলস এবং চার্লসের সূত্র মিশিয়ে যে সূত্রটা বেরোচ্ছে, সেটাকে আমাকে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ P1 V1 বাই T1 সমান P2 V2 বাই 2। তাহলে এবং আরেকটা জিনিস বলে দিই, যেহেতু একটু এমসিকিউ এর ভেতরে নিউমেরিক্যাল প্রবলেম দিয়েছে, অতএব মনে রাখবে যে এখানে শুধু ফর্মুলায় বসানোটাই অপেক্ষা, মানে যতটা সময় লাগবে ফর্মুলায় বসাতে, এটাকে উত্তর কিন্তু তার আগেই বেরিয়ে যাবে। যেই ফর্মুলায় বসাবে দেখবে উত্তর তোমার সামনে চলে এসেছে, যেহেতু এটা এমসিকিউ 1 নম্বরের। তাহলে এবার বসিয়ে যাও তুমি, P1 কত 760, V1 কত, আয়তন কত 273, T1 কত 273, P2 কত 600, V2 কত জানো না, আর এটা কত, T2 কত, T2 হচ্ছে তোমার 300 ক্যালভিন। তাহলে দেখো সবগুলো আমি বসিয়ে ফেলেছি। তাহলে দেখো কেন বলছি এটা এমসিকিউ এ দিয়েছে, নিশ্চয়ই এখানে কোনো লজিক আছে, খুব সহজে বেরিয়ে যাবে। কেটে গেল 2, এবার 2 এখানে চলে আসা মানে 760 কে 2 দিয়ে ভাগ, তাহলে V2 সমান হচ্ছে 760 ডিভাইডেড বাই 2, তার মানে 76 এর অর্ধেক কত তোমার
380, 380। তাহলে V2 কত বেরোবে? 380 মিলিলিটার। তার মানে কোশ্চেন নাম্বার 17, কোশ্চেন নাম্বার 17 উত্তর হচ্ছে সি, 380 মিলিলিটার। তার মানে এই যে তুমি বসিয়েছো, বসার পর দেখো সবই কেটে গেছে। শুধু এখানে মুখে মুখেই করবে যে 760 এর অর্ধেক, যেহেতু 2 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, তার মানে দেখো এটা দেখলেই বোঝা যাচ্ছে 760 এর হাফ 380, 380 হবে ঠিক উত্তর। তাহলে সেই জন্য আমি বললাম যে এমসিকিউ এ যদি কোনো নিউমেরিক্যাল প্রবলেম দেয়, তাহলে সেটা কিন্তু ইজিলি তোমরা কিন্তু করতে পারবে। ক্লিয়ার? ফাইন। এরপর দেখো কোশ্চেন নাম্বার 8 কি বলেছে? বলেছে কোশ্চেন নাম্বার 18 কি বলেছে দেখো, যে স্থির চাপে 27°C উষ্ণতায় 300 মিলিলিটার আয়তনের একটি গ্যাসকে -3°C উষ্ণতায় ঠান্ডা করলে অন্তিম আয়তন কি হবে? ঠিক আছে, তাহলে এখানে আয়তন এবং উষ্ণতা, তার মানে চাপটা স্থির। চাপটা স্থির মানে কি? চাপটা স্থির রাখা মানে সেটা কিসের সূত্র? সেটা হচ্ছে চার্লসের সূত্র। তাহলে চার্লসের সূত্র যখন এখানে দুটো দিয়েছে, আগে কি কি জিনিস দিয়েছে দেখো। বলছে T1 টেম্পারেচার দিয়েছে 27°C। 27°C মানে হচ্ছে 27 প্লাস 273, তার মানে 300 কেলভিন। উষ্ণতা আয়তন কত দিয়েছে? V1 দিয়েছে কত? 300 মিলিলিটার। ক্লিয়ার? এবার চলে আসো ঠান্ডা করা হলো, তাহলে T2 কত দিয়েছে আমাকে? -3°C ইজ ইকুয়াল টু কত কেলভিনে যদি করি? 273 মাইনাস 3, তার মানে 270 কেলভিন। ঠিক আছে না? 273 যেটা হচ্ছে 0°C, তার থেকে 3 কম, সেটা হচ্ছে 270। তাহলে V2 ইজ ইকুয়াল টু হোয়াট? ঠিক আছে, তার মানে এক্ষেত্রে যেহেতু চাপটা কনস্ট্যান্ট, তাহলে এর ক্ষেত্রেও যা চাপ, এর প্রথম ক্ষেত্রেও যেটা চাপ P, এর ক্ষেত্রেও চাপ হচ্ছে P। তাহলে যদি কেউ মনে হয় যে আমি চার্লসের সূত্রে ফর্মুলাটাও ভুলে গেছি, কোনো অসুবিধা নেই। আমরা P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2 এখানে প্রয়োগ করে দেবো, তাহলেই হয়ে যাবে। যে কোনো অঙ্ক এই সূত্রে প্রয়োগ করতে পারো। এখানে স্থির চাপ বলেছে, তাই দুটোর ক্ষেত্রে একই প্রেসার লিখেছি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে যদি পুট করে দিই তাহলে কি হবে দেখো। তাহলে P1 V1 কত? তাহলে P1 হচ্ছে টেম্পারেচার, P ধরেছো, আর P2 ও P, কারণ প্রেসার হচ্ছে স্থির। আচ্ছা, V1 কত? 300 ডিভাইডেড বাই T1 কত? 300, P2 কত? একই থাকলো, V2 কত? বার করতে হবে। আর T2 কত? 270। তাহলে 270 যদি হয়, P তো তোমার ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে না? কারণ P তো দুদিকেই কেটে যাবে। আমার ফর্মুলাটা মনে ছিল না, এই ফর্মুলাটা মনে ছিল তাই বসিয়ে দিলাম। আদারওয়াইজ ফর্মুলা হবে কি? V1 বাই T1 সমান V2 বাই T2, যে চার্লসের সূত্র থেকে বেরিয়েছে, সেখানে পুট করতে পারবে, কোনো অসুবিধা নেই। তাহলে এবার দেখো এটা কেটে গেল, তাহলে বা V2 ইজ ইকুয়াল টু 270 মিলিলিটার। তাহলে আনসার কি বেরোলো? 270 মিলিলিটার। তাহলে আনসার উইল বি সি। কোশ্চেন নাম্বার 18 আনসার উইল বি 270 মিলিলিটার। এরপরে কি বলেছে দেখো, 0°, কোশ্চেন নাম্বার 19, 0°C উষ্ণতায় কোনো একটি গ্যাসের আয়তন 273 মিলিলিটার। একই চাপে 1°C উষ্ণতায় গ্যাসটির আয়তন কত হবে? ঠিক আছে না? তাহলে দেখো, তাহলে 0°C মানে ধরো V0, V0 কত বলেছে? V0 বলেছে যে 273 মিলিলিটার, তাহলে 273 মিলিলিটার। তাহলে 1°C বাড়িয়েছিল, তাহলে V1 সমান কি হবে? V0 যা ছিল
প্লাস V0/273 এতটা বাড়বে, ঠিক আছে না? তাহলে কি হচ্ছে, বা তুমি ফর্মুলায় 1 প্লাস 1/273, ঠিক আছে না? তার মানে তোমার আয়তন কত হবে? আচ্ছা, তাহলে কি হচ্ছে, তাহলে V0 তে আয়তন কত ছিল? V0 তে আয়তন ছিল হচ্ছে তোমার 273, তাই তো? 273 মিলিলিটার। তাহলে 273 মিলিলিটার। তাহলে এই যে ফর্মুলাটা তুমি পেয়েছো, যে 1+T/273, সেই ফর্মুলাটাই আমি নিয়ে চলে এলাম, যে আয়তন ছিল তার কত অংশ বাড়লো? তোমার 273 অংশ। তাহলে দেখো আনসার কি আসছে, V0 ছিল 273, আচ্ছা ভেতরে কত এলো? 274/273, তাহলে কত হলো তোমার? 274 মিলিলিটার। তাহলে V1 কত এলো? 274 মিলিলিটার। ঠিক আছে, দেখি তো আনসার আছে কিনা। ঠিক আছে, আনসার আছে, হ্যাঁ, 274 মিলিলিটার। ঠিক আছে না? তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কি করে চলে এসছে, যে আমাদের যে ফর্মুলা, যেটা চার্লসের সূত্র থেকে পেয়েছি, সেই ফর্মুলা থেকে যদি আমি নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে, যে অন্তিম আয়তন কত হলো? 274 মিলিলিটার। ঠিক আছে, তাহলে তো কোনো অসুবিধা নেই বুঝতে। ফাইন, এইবার চলে আসি নেক্সট প্রবলেমে। কোশ্চেন নাম্বার 20, কোশ্চেন নাম্বার 20 তে আসি। কোশ্চেন নাম্বার 20 তে বলছে 2 লিটার কার্বন ডাই অক্সাইডে চাপ ও কেলভিন উষ্ণতা উভয়ই দ্বিগুণ করলে কার্বন ডাই অক্সাইডের আয়তন কত হবে? ঠিক আছে, তাহলে তুমি 2 লিটার কার্বন ডাই অক্সাইডের বলেছে, তাহলে V1 ইজ ইকুয়াল টু 2 লিটার। V1 ইজ ইকুয়াল টু কত? 2 লিটার। ঠিক আছে, এইবার বলেছে কি, চাপ ও উষ্ণতা দ্বিগুণ করা হলো, তাহলে আয়তন কত হবে? তাহলে V1 যদি 2 লিটার হয়, তাহলে P1 সেটা ধরো তুমি P, T1 ইজ ইকুয়াল টু T। এইবার বলেছে V2 কত হবে যখন P2 টাকে আমি ডাবল করব, 2P করব, আর T2 টাকে উষ্ণতাটাকে কি করব? 2T করব। দিস ইজ দ্য কন্ডিশন। ঠিক আছে, যে প্রাথমিক যে উষ্ণতা P1 যদি P হয়, তাহলে P2 হবে 2P, ডাবল করলাম, T1 যদি T হয়, T2 হবে 2T। তাহলে আয়তনটার কি, কোন জায়গায় আয়তনটা দাঁড়াচ্ছে, সেটাকেই আমাকে বার করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা ফাইন, এবার চলে আসি, দেখো এবার ফর্মুলায় পুট করি। P1 V1 T1 বাই P2 V2 T2, তাহলে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, ফর্মুলায় পুট করে দাও। ফর্মুলায় যদি পুট করি তাহলে কি বেরোবে দেখো, আমাদের বেরিয়ে আসছে যে P1 কত? P ইন্টু V1 কত? 2 লিটার বাই T1 কত? T সমান P2 টাকে 2P করলাম, V2 কত বেরোবে? আর T2 হচ্ছে 2T। তাহলে দেখো PT কেটে গেল, কেটে গেল, 2 2 কেটে গেল, তাহলে V2 এলো 2 লিটার। তাহলে V2 এর ভ্যালু কত এলো? 2 লিটারই। দেখা যাক এবার উত্তরের দিকে তাকাই। কোশ্চেন নাম্বার 20, আনসার রয়েছে 2 লিটার। হ্যাঁ, ডি উইল বি দা রাইট আনসার, অর্থাৎ 2 লিটার। ঠিক আছে, এরপরে চলে আসি কোশ্চেন নাম্বার 21। তাহলে কোশ্চেন নাম্বার 21 এ কি রয়েছে দেখো, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 11.2। ঠিক আছে, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব কত? 11.2। এনটিপি তে ওই গ্যাসের 11.2 গ্রামের আয়তন কত হবে? দেখো একটা জিনিস একদম, দেখো আমি একদম
তোমরা যেভাবে বুঝতে পারবে, হয়তো আরো সংক্ষেপে করা যেতে পারে, সেটাই আমি যাব না। এতে যদিও যেভাবে করাবো সেটা মানে সংক্ষেপেই বলতে পারো আর কি। ওর থেকেও যদি মুখে মুখে করতে হয় সেই দিকে যাচ্ছি না, একদম যাতে তোমরা বুঝতে পারো ব্যাপারটাকে সেই বুঝিয়ে করার চেষ্টা করছি। ঠিক আছে? তাহলে দেখো একটি গ্যাসের বাষ্প ঘনত্ব। তাহলে বাষ্প ঘনত্ব যদি 11.2 দেয়, তাহলে আণবিক গুরুত্ব সমান কি? এটা নিয়ে আগে আলোচনা হয়ে গেছে। ঠিক আছে? সেটা হচ্ছে আণবিক গুরুত্ব হচ্ছে তোমার কি করে বার করব? বাষ্প ঘনত্বকে 2 দিয়ে m is equal to 2d, d is equal to m/2। তার মানে এখানে যে d টা দেওয়া রয়েছে, যদি মলিকুলার ওয়েট বার করতে হয় তাহলে 11.2 গুণিত 2 অথবা 22.4, এটাই হচ্ছে এম, আণবিক গুরুত্ব। গ্যাসের আণবিক গুরুত্ব কত? বাষ্প ঘনত্ব ইন্টু 2। বাষ্প ঘনত্বকে 2 দিয়ে গুণ করলে বেরোবে কি? সেটা হচ্ছে আণবিক গুরুত্ব। তাহলে আণবিক গুরুত্ব যখন বেরিয়ে গেল, তাহলে আয়তন বার করতে হবে। তাহলে একটা তো জানি যে এর আণবিক গুরুত্ব, যে এত গ্রামের আয়তন কত হবে তোমার, এসটিপি তে আয়তন কত হবে? 22.4 মিলিলিটার, 22.4 লিটার। তাহলে আমরা জানি আণবিক গুরুত্ব পরিমাণ কোন গ্যাসের, যেহেতু এখানে আনসারটা লিটারে দিয়েছে, তাহলে এত লিটার হচ্ছে আণবিক গুরুত্বের আয়তন। মোলার আয়তন কত? 22.4 লিটার। 1 মোল মোলার ভরের বা আণবিক গুরুত্বের আয়তন। তা আণবিক গুরুত্ব বেরিয়ে গেছে 22.4 গ্রাম। এত গ্রামের আয়তন 22.4 লিটার। তাহলে 11.2 গ্রামের আয়তন কত হবে? 22.4 ডিভাইডেড বাই 22.4 ইন্টু 11.2, মানে 11.2 লিটার। তাহলে আনসার কি বেরোবে? 11.2 লিটার। তাহলে কোশ্চেন নাম্বার আনসারের রাইট আনসার উইল বি সি। ঠিক আছে? এরপরে চলে আসি কোশ্চেন নাম্বার 22। কোশ্চেন নাম্বার 22-এ বলা হচ্ছে 28°C 87° উষ্ণতা এবং 750 মিলিমিটার চাপে নিচের প্রত্যেকটি গ্যাসের 5 গ্রাম করে নেওয়া হলো। কোন গ্যাসটির আয়তন সবচেয়ে কম হবে? ঠিক আছে? তাহলে দেখো একটা কন্ডিশন দিয়েছে। কন্ডিশনটা এখানে ইস্যু নয়, কন্ডিশনটা এখানে কোনো গুরুত্ব পায় না। 5 গ্রাম করে নেওয়া হয়েছে। তাহলে দেখো প্রত্যেকটা জিনিস, এবার মলিকুলার ওয়েটের দিকে যদি তাকাই, সবার ক্ষেত্রে হাইড্রোজেন রয়েছে, কিন্তু আণবিক গুরুত্ব সব থেকে কার বেশি? সব থেকে আণবিক গুরুত্ব বেশি হচ্ছে HI, হাইড্রো আয়োডিক অ্যাসিড। যেহেতু আয়োডিনের পারমাণবিক গুরুত্ব সব থেকে বেশি, অতএব HI এর তোমার মলিকুলার ওয়েট সব থেকে বেশি। এবার এই প্রবলেমটা তোমাকে পারমাণবিক গুরুত্ব আয়োডিনের জানতে হবে, ব্রোমিনের জানতে হবে, ক্লোরিনের জানতে হবে, এর কোনো প্রয়োজন নেই। এটা জাস্ট একটা লজিকের উপর বেস করে এই প্রশ্নটার আমরা উত্তর দেব। কিরকম? ধরো HF, তাহলে HF এর আণবিক গুরুত্ব ধরো এইটুকু, এইটা হচ্ছে M। ঠিক আছে? যার আয়তন কত? 22.4 লিটার মলিকুল। এটা হচ্ছে মোলার এর আয়তন। আচ্ছা, HCl, তাহলে HCl ফ্লোরিনের থেকে ক্লোরিন, সবার ক্ষেত্রেই তো এই হাইড্রোজেন তো কমন, তাহলে ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব বেশি, তাহলে এর এমটা আরেকটু বেশি, এটা M1, এটা M2। এরও হচ্ছে 22.4 লিটার মোলার আয়তন। আচ্ছা, HF, HCl, HBr, তাহলে এর আণবিক গুরুত্ব আরেকটু বেশি, M3। এরও মোলার আয়তন 22.4 লিটার। ক্লিয়ার? HI, হাইড্রোআয়োডিক অ্যাসিড, এর আণবিক গুরুত্ব আরেকটু বেশি, এরও হচ্ছে 22.4 লিটার। ঠিক আছে? এইবার তাহলে এবার বলো দেখিনি, তাহলে ধরো সাপোজ ধরো এটা যদি HF এর আণবিক গুরুত্ব যদি 10 গ্রাম হয়, তাহলে 5 গ্রাম মানে এর হাফের আয়তন। 5 গ্রাম মানে হাফের আয়তন কি হবে? 11.2 লিটার। আর এটার আণবিক গুরুত্ব যদি বেশি, সেটা যদি যত আণবিক গুরুত্ব যার বেশি হবে, তার থেকে যদি 5 গ্রাম কেটে নিই, তাহলে সেই আয়তনটা সব থেকে কম হবে। কিরকম? তাহলে এর 5 গ্রাম কাটা মানে অর্ধেক কাটা, এর 5 গ্রাম কাটা মানে 3 ভাগের 1 ভাগ কাটা, এর 5 গ্রাম কাটা মানে ধরো 4 ভাগের 1 ভাগ কাটা, এর 5 গ্রাম কাটা মানে ধরো 6 ভাগের বা 7 ভাগের 1 ভাগ কাটা।
তাহলে সেটাই যদি হয় তাহলে বলো দেখিনি যার আণবিক গুরুত্ব বেশি তার আয়তনটা কি হবে? কম হবে। 5 গ্রামের আয়তন তাহলে কার কম হবে? যার আণবিক গুরুত্বটা বেশি হবে। তার কিন্তু তোমার ওই 5 গ্রাম একই পরিমাণ যদি নিই তাহলে HF এর 5 গ্রাম, HCl এর 5 গ্রাম, HBr এর 5 গ্রাম, HI যেহেতু আয়োডিন সবথেকে বেশি পারমাণবিক গুরুত্ব আয়োডিনের, ফলে HI এর ওজন আণবিক ভর সবথেকে বেশি। তাহলে আণবিক ভর যদি সবথেকে বেশি হয় সে তার 5 গ্রামের আয়তন অবভিয়াসলি কম হবে, যেহেতু মোলার আয়তন সবার ক্ষেত্রে 22.4, অতএব হাইড্রো আয়োডিক অ্যাসিডের ক্ষেত্রে তোমার তো 5 গ্রামের আয়তন সবচেয়ে কম হবে। তার মানে আনসার উইল বি ডি, হাইড্রো আয়োডিক অ্যাসিড। এটা কিন্তু সিম্পল লজিক থেকেই উত্তরটা চলে আসছে, কোনো ধরনের ক্যালকুলেশন করতে হচ্ছে না। এরপরে কোশ্চেন নাম্বার 23। কোশ্চেন নাম্বার 23 দিকে যদি তাকাই, নিচের একটি গ্যাস নিচের কোন শর্তে প্রায় আদর্শ গ্যাসের মতো আচরণ করে? আদর্শ গ্যাস মানে কি? একটা কন্ডিশন আছে তো। কন্ডিশন হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে একটা গ্যাসকে আদর্শ গ্যাস আকারে তখনই ট্রিট করব যখন কি হবে, তোমার প্রত্যেকটা অণু তারা স্বতঃস্ফূর্তভাবে ছুটে বেড়াবে, তাদের ভিতরে আকর্ষণ বল থাকবে না। সেটাকে নীল করে দেবো। ঠিক আছে? যতটা পারবো। যে তাদের ভিতর কোনো পিছু টান থাকবে না, একে অপরকে টানবে না। আরেকটা হচ্ছে কি, যে যদি একে অপরের কাছে মানে যদি না টানে, তাহলে যে প্রেশারটা দিচ্ছে সেটা ম্যাক্সিমাম যে চাপটা দেওয়ার কথা, যে ধাক্কাটা মারছে পাত্রের দেওয়ালে, সে একই পরিমাণ ধাক্কা দিতে পারবে। ধাক্কার পরিমাণ কমবে না যদি নিজেদের ভিতরে আকর্ষণ বল না থাকে। আরেকটা হচ্ছে কি, যেহেতু তারা খুব ক্ষুদ্র, ঠিক আছে? তারা কাছাকাছি নেই, আলাদা আলাদা হয়ে দূরে দূরে রয়েছে, তাদের আয়তন, তাদের যে আয়তন, সেই আয়তন যেহেতু ছড়িয়ে ছিটিয়ে আছে, পাত্রের আয়তনের তুলনায় নগণ্য হবে। তাহলে এই কন্ডিশনটা যদি আমাকে তৈরি করতে হয় যে আদর্শ গ্যাসের মতো আচরণ হবে, তাহলে অবশ্যই তাহলে কি করতে হবে, তাকে এমন একটা কন্টেইনারের ভিতর রাখতে হবে যেখানে চারিদিক থেকে চাপটা কম, চাপটাকে রিলিজ করে দিতে হবে। ঠিক আছে? আর উষ্ণতাটাকে অনেক বেশি করতে হবে। তাহলে কি হবে? গ্যাস মলিকিউলস গুলো অনেক দূরে দূরে ছুটে চলে যাবে। তাদের ভিতর আকর্ষণ বল, এই যে থার্মাল এনার্জি যেটা দিচ্ছি, শক্তি যেটা দিচ্ছি, যার ফলস্বরূপ তারা দ্রুত গতিতে বিভিন্ন দিকে ছুটবে। ফলে তাদের ভিতর কোনো পিছু আকর্ষণ বল, একে অপরের ইন্টারমলিকুলার যে ফোর্স অফ অ্যাট্রাকশন, সেটা কমে যাবে। এবং তাহলে নিম্ন চাপের ক্ষেত্রেও চাপ যদি কমাই, তাহলে সেক্ষেত্রেও নিজেদের ভিতর আকর্ষণ বলটাকে আমরা মিনিমাইজ করে দিতে পারবো। তাহলে নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতা এটা একটা কন্ডিশন যেখানে আমরা আহ, যেকোনো গ্যাস প্রায় আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তাহলে কোশ্চেন নাম্বার 23 হবে সি, রাইট আনসার। এরপরে কোশ্চেন নাম্বার 24 চলে এসো। এনটিপি তে 112 মিলিলিটার অক্সিজেন গ্যাসের তরলে পরিণত করলে তার ভর হবে। তাহলে এনটিপি তে 112 মিলিলিটার অক্সিজেন গ্যাস তরলে পরিণত করো, যেখানে পরিণত করো না কেন। দেখো একটা জিনিস কি, এই ধরনের প্রবলেম দিলে, এই ধরনের প্রবলেম তোমার বিভিন্ন মোল কনসেপ্টের ক্ষেত্রে আমরা দেখেছি, মোলার আয়তন, সেটা আমরা জানি, এটা ওইভাবেই করতে হবে। কিরকম ভাবে? সেটা হচ্ছে, এনটিপি তে দেখো আমরা জানি কি অক্সিজেনের মলিকুলার ওয়েট কত। তাহলে দেখো এক্ষেত্রে অনেকে ভুল করে বসো, সেটা হচ্ছে অক্সিজেন মানে ও মানে এই 16। অ্যাকচুয়ালি অক্সিজেন গ্যাস যখনই বলছো, অক্সিজেন তো একা পারমাণবিক আকারে থাকতে পারে না, সবসময় O2 ফর্মে থাকে, এটা মাথায় ঢুকিয়ে নেবে। তাহলে অক্সিজেন যদি O2 হয়, তার মানে 16+16 দ্যাট ইজ 32 গ্রাম। মলিকুলার ওয়েট যদি 32 গ্রাম হয়, তাহলে এনটিপি তে এই যে মোল পরিমাণ আণবিক গুরুত্ব, এর আয়তন কত? 22.4 লিটার। তাহলে 22.4 লিটার যদি হয়ে থাকে, এখানে কিসে রয়েছে? মিলিলিটারে, বা 22,400 মিলিলিটার। তাহলে 22,400 মিলিলিটারের তোমার ভর কত? ভর হচ্ছে 32 গ্রাম। তাহলে 112 মিলিলিটার অক্সিজেন গ্যাস তরলে পরিণত করা যাই করো, তার ভর কত হবে? তাহলে দেখো 22,400 মিলিলিটার এনটিপি তে, যার ভর হচ্ছে 32 গ্রাম, ঠিক আছে না? তাহলে 112 মিলিলিটার, তাহলে কি হবে? 32/22,400 ইন্টু 112। তাহলে 112 2, 216,
16কে দুটো শূন্য দিয়ে করে দাও 0.16 গ্রাম। তাহলে কত হচ্ছে 0.16 গ্রাম। অর্থাৎ কোশ্চেন নাম্বার 24 এর আনসার উইল বি ডি উইল বি দা রাইট আনসার। এবার কোশ্চেন নাম্বার 25 এর দিকে তাকাও, কি বলছে? 27°C উষ্ণতায় ও 1 মিলিমিটার চাপে 100 মিলিলিটার নাইট্রোজেনের সঙ্গে 400 মিলিলিটার হাইড্রোজেনের বিক্রিয়া ঘটিয়ে অ্যামোনিয়া তৈরি করা হলো। দেখো, এই প্রবলেমটা কিন্তু আগে চ্যাপ্টারে মনে হয় এসছিল, এই ধরনের প্রবলেম। হ্যাঁ, লিমিটিং রিয়েজেন্ট আমরা বলেছিলাম, আলোচনা করেছি বিস্তর, একটা নতুন জিনিস, সেটাকে কিন্তু দিতে পারে। কারণ আরেকবার সেই ধরনের প্রবলেমটা কিন্তু এলো আমার দেখে মনে হচ্ছে। বলছে 27°C উষ্ণতায় 1 মিলিমিটার চাপে, এখানে টেম্পারেচার প্রেসার কিন্তু কোনো কিছু গুরুত্ব পাচ্ছে না, তার কারণ এখানে একটা বিক্রিয়া লিখেছে। সেখানে কি বলেছে? বলেছে 100 মিলিলিটার নাইট্রোজেনের সঙ্গে, তাহলে নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া ঘটানো হয়েছে হাইড্রোজেনের, উৎপন্ন হয়েছে NH3। তাহলে ব্যালেন্স করো। তাহলে এখানে আমি রেশিওটা দেখতে পাচ্ছি 1 মিলিলিটারের সঙ্গে 3 মিলিলিটার, দিস ইজ দ্য রেশিও। তাহলে নাইট্রোজেন আর হাইড্রোজেনের রেশিও অনুপাত হচ্ছে এটা। এবার বলেছে 100 মিলিলিটার নাইট্রোজেনের সঙ্গে 400 মিলিলিটার হাইড্রোজেনের বিক্রিয়া ঘটানো হলো, ঠিক আছে, অ্যামোনিয়া তৈরি করা হলো। এবার এর ভেতরে কে অপরিবর্তিত থাকলো? তাহলে এখানে বলা হয়েছে যে 100 মিলিলিটার নাইট্রোজেনের সঙ্গে 400 মিলিলিটার হাইড্রোজেনের বিক্রিয়া ঘটানো হলো। তাহলে দেখো, 1 মিলিলিটার যদি আমি বিক্রিয়াটাকে দেখি, তাহলে রেশিওটা কি 1:3। তাহলে 1 মিলিলিটারের সঙ্গে যদি 3 মিলিলিটার হাইড্রোজেন বিক্রিয়া করে, তাহলে 100 মিলিলিটার নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করবে 300 মিলিলিটার হাইড্রোজেন। তাহলে এটা যদি বিক্রিয়া করে, এখানে হাইড্রোজেন নিয়েছি 400 মিলিলিটার, তার মানে তোমার 400 মাইনাস 300 সমান 100 মিলিলিটার হাইড্রোজেন পড়ে থাকবে। অপরিবর্তিত মানে কি? যে পড়ে আছে, যে বিক্রিয়া করেনি। কি করে বিক্রিয়া করবে? তার কারণ সমীকরণটা থেকে দেখতে পাচ্ছি এদের ভিতর রিঅ্যাক্টিং মানে রিঅ্যাকশন করছে নাইট্রোজেন আর হাইড্রোজেন 1:3 এই রেশিওতে, এই অনুপাতে। তাহলে 100 মিলিলিটার নাইট্রোজেন নিলে সে 300 মিলিলিটার হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে। আর নিয়েছো তুমি 400 মিলিলিটার, ন্যাচারালি 100 মিলিলিটার হাইড্রোজেন সেটা অপরিবর্তিত থাকবে। তার মানে এখানে সরি, এখানে মিলিলিটার দিয়ে অসুবিধা নেই, এই লিটার দিয়ে করেছে তো। 100 মিলিলিটার, এখানে লিটার, তার মানে 100 লিটারের সঙ্গে 300 লিটার হাইড্রোজেন করে, তার মানে 400 লিটার হাইড্রোজেন নিয়েছিলে, 100 লিটার হাইড্রোজেন উদ্বৃত্ত রয়েছে, যেটা অপরিবর্তিত রয়েছে। কারণ কি? সে বিক্রিয়া করেনি। তার মানে আনসার উইল বি বি, অর্থাৎ 100 লিটার হাইড্রোজেন। এরপরে কোশ্চেন নাম্বার 26 চলে আসে। 26 নম্বর প্রশ্ন, এসটিপিতে 1000 সেন্টিমিটার কিউব হাইড্রোজেনের পি সংখ্যক অণু আছে। কি বলেছে? এসটিপিতে 1000 সেন্টিমিটার কিউব 1000 সেন্টিমিটার কিউব হাইড্রোজেনে পি সংখ্যক অণু আছে। এসটিপিতে 500 সেন্টিমিটার কিউব অক্সিজেনে অণুর সংখ্যা কি হবে? ঠিক আছে না? তাহলে কি বলা হয়েছে? এসটিপিতে হাইড্রোজেনে পি সংখ্যক অণু আছে। এসটিপিতে হাইড্রোজেনে পি সংখ্যক অণু আছে। এসটিপিতে 500 সেন্টিমিটার কিউব অক্সিজেনে অণুর সংখ্যা কি হবে? ঠিক আছে, আচ্ছা দেখো, এখানে হাইড্রোজেন দিয়েছে এবং তার সঙ্গে কি দিয়েছে? তার সঙ্গে অক্সিজেন দিয়েছে। ঠিক আছে, ইস্যু নয়, দুটো আলাদা গ্যাস দিয়েছে। এবার একটা জিনিস দেখো পরিষ্কার, সেটা হচ্ছে কি, যে দুটোই গ্যাস। গ্যাসের ক্ষেত্রে কি জানি, যে একটা ফিক্স 22,400 মিলিলিটার, এখানে অণুর সংখ্যা 6.023 ইন্টু 10 টু দি 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে মোলার আয়তনে
কত থাকে? অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। তাহলে অ্যাভোগাড্রো সূত্রটা বলো তো? নির্দিষ্ট উষ্ণতা ও চাপে সম আয়তন সকল গ্যাসে, ইট মে বি হাইড্রোজেন, ইট মে বি অক্সিজেন, এখানে দুটো আলাদা গ্যাস দিয়েছে তো কি হয়েছে? ঘাবড়ানো কিছু নেই। তার কারণ অ্যাভোগাড্রো সূত্রে বলছে সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। তাহলে এই কোশ্চেন নাম্বার 26 এ 1000 সেন্টিমিটার কিউ হাইড্রোজেনে পি সংখ্যক অণু আছে। তার মানে 1000 সেন্টিমিটার কিউ হাইড্রোজেনে অণুর সংখ্যা পি। অ্যাভোগাড্রো সূত্র অনুসারে যেহেতু দুটোই এসটিপি তে স্থির উষ্ণতা ও চাপ, একই উষ্ণতা চাপ রেখেছে, তাহলে 1000 সেন্টিমিটার কিউ অক্সিজেনেও পি সংখ্যক অণু থাকবে। 1000 সেন্টিমিটার কিউ সম আয়তন অ্যামোনিয়া গ্যাসেও পি সংখ্যক অণু থাকবে। 1000 সেন্টিমিটার কিউ হাইড্রোজেন সালফাইডেও পি সংখ্যক অণু থাকবে। যে কোনো গ্যাসে সম আয়তনে সমান সংখ্যক অণু রয়েছে পি সংখ্যক। তাহলে কি চাপ ও উষ্ণতা স্থির রেখেছো, দুটোই এসটিপি তে বলছো, তাহলে 500 তে কত থাকবে? 500 সেন্টিমিটার কিউ এ কত থাকবে? 500 সেন্টিমিটারে হাইড্রোজেন থাকবে, 1000 সেন্টিমিটারে যা আছে 500 তে থাকবে তার অর্ধেক। 500 সেন্টিমিটার কিউ অক্সিজেনেও থাকবে P/2, ঠিক আছে না? তাহলে 500 সেন্টিমিটার অ্যামোনিয়াতেও থাকবে P/2, 500 সেন্টিমিটার H2S গ্যাসেও থাকবে P/2, 500 সেন্টিমিটার মিথেন গ্যাস CH4 সেখানেও থাকবে P/2, যে কোনো গ্যাসেই থাকবে P/2। তার মানে আনসার বি ডি। তাহলে কোশ্চেন নাম্বার 26 এর উত্তর হচ্ছে ডি, অর্থাৎ P/2। ঠিক আছে, বোঝা গেল? খুব ইন্টারেস্টিং বেশ কিছু প্রবলেম আজকে করলাম না? আচ্ছা, আজকে আধ ঘন্টা পেরিয়ে গেছে, ক্লিয়ার? তার মানে আর আমি বাড়াবো না। আরেকটা পার্ট হয়তো করতে হবে, কারণ আরো কিছু প্রশ্ন কিন্তু আমাদের কাছে এখনো আছে। তবে আজকে কিছু নিউমেরিক্যাল প্রবলেম করেছি, ঠিক আছে? তার সঙ্গে বেশ কিছু ইন্টারেস্টিং প্রবলেম, একটু অন্য দিকের প্রবলেম গুলো আলোচনা করলাম। নেক্সট ডেতে আর কিছু প্রবলেম আছে, সেগুলোকে আলোচনা